প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুদের বেলায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বা অপব্যবহার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন শিশু রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার ইফতেখার উল হক খান ১৯৭৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি কুমিল্লা ট্রমা সেন্টারে শিশু বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শিশুদের অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ে বাবা মারা, অভিভাবকরা খুব উৎকণ্ঠিত থাকেন যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা অর্থাৎ তাকে না দেয়া, এটা নিয়েও কারো আপত্তি থাকে, আবার দেয়া হচ্ছে যে সেটা নিয়েও কারো মধ্যে ভয় থাকে। শুরুতে আপনি আমাদের একটু বুঝিয়ে বলবেন কি অ্যান্টিবায়োটিক মানে কি এবং শিশুদের কোন কোন রোগের বেলায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়? অ্যান্টিবায়োটিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করার জন্য বা গ্রোথটাকে ইনহিবিট করার জন্য যেই সমস্ত মেডিসিন আমরা ব্যবহার করে থাকি সেগুলোই অ্যান্টিবায়োটিক। অর্থাৎ শিশুদের যে সমস্ত ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য যেই অসুখগুলো হয়ে থাকে, যেমন বিভিন্ন ধরনের প্রদাহ, শ্বাসতন্ত্রের প্রদাহ, যেমন নিউমোনিয়া, ওটাইটিস মিডিয়া, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, অথবা অন্যান্য ইনফেকশন যেমন মূত্রনালীর ইনফেকশন অথবা টাইফয়েড জাতীয় জ্বর অথবা মেনিনজাইটিস ইত্যাদি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য শিশুদের ক্ষেত্রে আমরা যেই ওষুধগুলো প্রয়োগ করে থাকি এগুলি হচ্ছে শিশুদের জন্য অ্যান্টিবায়োটিক। একটা শিশুর অ্যান্টিবায়োটিক লাগবে কি না এটা নিয়ে নানান রকমের চিন্তাভাবনা আছে, বিশেষ করে বাবা মায়েদের মধ্যে। কখনো কখনো বাবা মারা মনে করেন যে অ্যান্টিবায়োটিক লাগবে, তারা নিজেরাই কিনে খাওয়ান। কখনো চিকিৎসকের কাছে গিয়ে তারা একটু জোর দেন যে আমার সন্তানকে ভালো অ্যান্টিবায়োটিক দিবেন এবং অ্যান্টিবায়োটিক দিয়ে দ্রুত ভালো করতে হবে। এ বিষয়ে আপনার মত কি? এই বিষয়ে আসলে আমাদের বাবা মাদেরকে, অভিভাবকদেরকে আরও অনেক বেশি সচেতন হওয়াটা জরুরি। আপনি যেটা বলছেন ঠিকই আছে, আসলে দুই ধরনের ঘটনাই ঘটে, কিন্তু মূলত বুঝতে হবে যে আসলে শিশুটির অ্যান্টিবায়োটিক লাগবে কি লাগবে না। যদি অ্যান্টিবায়োটিক লেগে থাকে অর্থাৎ যদি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভালো করতে হলে অ্যান্টিবায়োটিক দিতেই হবে, এবং শুধু দিলেই চলবে না, এটি সঠিক মাত্রায় এবং সঠিক কোর্সে এবং সঠিক সেই ইনফেকশনের জন্য সঠিক অ্যান্টিবায়োটিকটাকে ব্যবহার করতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটি মনে করেন যে একটি বাচ্চার শ্বাসতন্ত্রের প্রদাহ বা নিউমোনিয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাসেস করে বুঝতে হবে যে এটি সাধারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন নিউমোনিয়া নাকি মারাত্মক নিউমোনিয়া। যদি দেখা যায় যে সেটা মারাত্মক নিউমোনিয়া নয়, সেক্ষেত্রে হয়তো বা আমরা ওরাল অ্যান্টিবায়োটিক, মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দিলেই আশা করা যায় শিশুটি ভালো হয়ে যাবে। কিন্তু যদি অনেক সময় দেখা যায় যে মারাত্মক নিউমোনিয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু শুধু সঠিক মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দিলেই হবে না, সেক্ষেত্রে হয়তো বা আমাদের ইন্টারভেনাসলি ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে। এবং অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন, এর পাশাপাশি আমরা লক্ষ্য করি যে অনেকে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক শুরু করলো কিন্তু 2 দিন 4 দিনের মধ্যে কিছুটা উন্নতি হয়ে গেল, ওনারা আবার অ্যান্টিবায়োটিক কোর্সটা শেষ না করে আগেই বন্ধ করে দিচ্ছেন। সেক্ষেত্রেও কিন্তু এক ধরনের সমস্যা হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাইরাসজনিত ইনফেকশন। আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে কিন্তু আসলে পেয়ে থাকি প্রায় 60 থেকে 70% বাচ্চাই ভাইরাসজনিত সংক্রমণের জন্যই আমাদের কাছে আসে। ভাইরাসজনিত সংক্রমণের জন্যই দেখা যায় শ্বাসতন্ত্রের প্রদাহ বা টনসিলাইটিস বা ফ্যারিঞ্জাইটিস বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগ নিয়ে আমাদের কাছে আসছে, অথবা জ্বর হলো, অথবা জ্বর। আপনি ঠিকই বলেছেন, যেমন ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ফ্লু লাইক ইলনেসগুলা, মিজেলস লাইক ইলনেসগুলো, যেমন এই রিসেন্টলি আমাদের দেশে একটা মহামারীর মতো হয়ে গেল হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা কিন্তু ভাইরাসজনিত, যেখানে কিন্তু আসলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। বাচ্চা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, এই জন্য অনেক সময় বাবা মা মনে করছে অনেক অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে এসে আমাদের কাছে অনেক সময় চাপাচাপি করছেন, জোরাজুরি করছেন, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেরাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, যাতে কিন্তু রোগটা তো ভালো হচ্ছেই না, উপরন্তু দেখা যাচ্ছে যে রোগ হয়তো 2 দিন 4 দিনে এমনিতেই ভালো হয়ে যেত, সেক্ষেত্রে হয়তো একটা দীর্ঘসূত্রিতার মধ্যে শিশুটা প্রবেশ করছে। সুতরাং 2 ধরনের সমস্যায় আসলে আমরা ফেস করছি। তো এই যে যেখানে প্রয়োজন নেই সেখানেও অ্যান্টিবায়োটিক খাওয়ালে বা দিলে কি ক্ষতি হতে পারে সে বিষয়ে শুনবো। তার আগে আপনি একটু আরেকটা সিনারিও একটু জানবো আপনার কাছ থেকে। অনেক সময় অনেক মায়েরা আবার খুব ছোট বাচ্চা,
তার শিশুকে অসুস্থ হয়েছে, চিকিৎসকের কাছেই নিয়েছেন, নেয়ার পরে চিকিৎসক ঠিক করলেন তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তখন ওই মা বাবা আতঙ্ক বোধ করেন যে আমার এতটুকু বাচ্চা, তাকে অ্যান্টিবায়োটিক দিবেন, ক্ষতি হবে না? না, আমি সেটাই বলছি যে যেখানে প্রয়োজন আছে, একদিনের বাচ্চাকেও তো যদি প্রয়োজন হয়, যেমন একদিনের বাচ্চা, প্রিটার্ম বাচ্চা, সেপ্টিসেমিয়ার বাচ্চা আমরা সাসপেক্ট করছি বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করে আমরা কনফার্ম হচ্ছি, সেক্ষেত্রে তার জীবন বাঁচানোর জন্য কিন্তু সঠিক অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করতে হবে। কিন্তু যদি সঠিক মাত্রায় সঠিক কোর্সে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো ওইরকম রিস্ক নেই। বরং যদি সঠিকভাবে অ্যান্টিবায়োটিক সঠিক মাত্রায় দেওয়া না হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং আমার মনে হয় বাবা মাদের এই ধরনের অস্বস্তির কোনো কারণ নেই, বরং ওনারা চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকের পরামর্শ সঠিকভাবে ফলো করাটাই ওনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। এবং চিকিৎসকরাও শিশুদের বেলায় অ্যান্টিবায়োটিক খুব তার ওজন এবং বয়স ভেদে খুব মাপযোগ করে সঠিক অ্যান্টিবায়োটিক সঠিক মাত্রায় দিতে হবে, সেটা না দিলে ক্ষতি কিন্তু চিকিৎসকরা এটা মেনেই করে। অবশ্যই এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে যেমন আমরা মোটামুটি একটা আছে, কিন্তু শিশুদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুবই সেন্সিটিভ। শিশুদের বয়স এবং ওজন অনুযায়ী এবং শিশুর কী ধরনের জীবাণু দ্বারা আক্রমণ হয়েছে এবং সেই এরিয়াতে এই মুহূর্তে কোন ধরনের অ্যান্টিবায়োটিকটাতে ভালো কাজ করে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন এক সময় কিন্তু টনসিলাইটিসের জন্য আমাদের দেশে অ্যামোক্সিসিলিন বা কোট্রাইমাক্সোজল বা এর আরও আগে ওরাসিনকে, পেনিসিলিন জাতীয় ওষুধ কিন্তু খুবই ব্যবহার করা হতো। কিন্তু এখন কি আর ওরাসিন ভালো কাজ করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কালচার সেন্সিটিভিটি ইনভেস্টিগেশন করে আমরা পাচ্ছি যে সবসময় কিন্তু কাজ করছে না। সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং সব কিছু মূল্যায়ন করে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, তখন ডাক্তারের পরামর্শ আপনাকে সঠিকভাবে পুরোপুরি মেনে চলতে হবে। এই যে আপনি একটা শব্দ বলছিলেন কালচার সেন্সিটিভিটি, অর্থাৎ কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, এই রোগটি হয়েছে, সেই জীবাণুর বিপরীতে কোন অ্যান্টিবায়োটিক ভালো কাজ করবে সেটা বের করার একটা পরীক্ষা। এই পরীক্ষার ফলাফল পেতে তো 3 দিন বা তারও বেশি সময় লেগে যায় অনেক সময়। সেই ক্ষেত্রে শিশুটি রোগ নিয়ে আসলো আপনাদের কাছে, আপনারা কি ওই রেজাল্টের জন্য অপেক্ষা করেন না আগেই অ্যান্টিবায়োটিক শুরু করেন, বা এটার কম্বিনেশনটা কি করে করেন? এটা আসলে হচ্ছে সম্পূর্ণভাবে একজন ক্লিনিশিয়ান বা একজন বিশেষজ্ঞের বা একজন চিকিৎসকের ক্লিনিক্যাল জাজমেন্ট। একজন চিকিৎসক যদি মনে করেন যে তার যে রোগটা সংক্রমিত হয়েছে এটি ব্যাকটেরিয়াজনিত, তাহলে উনি সঙ্গে সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিবেন এবং এর আগেই উনি নমুনা বা স্যাম্পল এটা কালচার সেন্সিটিভিটি পরীক্ষার জন্য পাঠিয়ে দিবেন। কালচার সেন্সিটিভিটি রিপোর্টটা কিন্তু আমাদের কাছে আসতে মোটামুটি 48 থেকে 72 ঘন্টা সময় লাগবে, কিন্তু এর মধ্যে তো বাচ্চাকে ঝুঁকির মধ্যে রাখা যাবে না। এই জন্য আমরা অ্যান্টিবায়োটিকটা শুরু করে দিই। এর পরবর্তীতে যখন রিপোর্টটা আসে, প্রয়োজন হলে অনেক সময় রিপোর্ট অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পরিবর্তন করা লাগতে পারে অথবা বন্ধ করা লাগতে পারে, বা আমরা হয়তো মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দিচ্ছিলাম, প্রয়োজন হলে সেটা শিরা পথে দেওয়ার ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। এই ধরনের কিছু পরিবর্তন লাগতে পারে, সেটা আপনারা ওই রিপোর্ট দেখে রিপোর্ট অনুযায়ী আমরা অনেক সময় চেঞ্জ করি। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে প্রয়োজন নেই তারপরও অ্যান্টিবায়োটিকের ব্যবহার, আবার কারো কারো ক্ষেত্রে বাবা মা নিজেরাই অ্যান্টিবায়োটিক কিনে বাচ্চার জন্য ব্যবহার করেন, 2-3 দিন ব্যবহার করার ফলে দেখেন যা তার যে লক্ষণ ছিল সেটি চলে গেছে, অর্থাৎ জ্বর কমে গেছে বা কাশি কমে গেছে, বাচ্চার অস্বস্তি বা কষ্ট কমে গেছে, তখন তারা বন্ধ করে দেয়। অথবা কখনো কখনো যেই অ্যান্টিবায়োটিক দিনে 3 বার বা 4 বার দেওয়া দরকার সেটা 2 বার দিচ্ছেন, 2 বার এটা 1 বার দিচ্ছেন। এই বিষয়গুলি যদি ঘটে, অর্থাৎ ডোজ কম বা বেশি, যে কয়দিন খাওয়ানো দরকার সে কয়দিন না খাওয়ানো, অথবা যেখানে প্রয়োজন নেই সেখানে খাওয়ানো, এরকম ঘটনায় শিশুর কি সমস্যা হতে পারে? এই ধরনের সমস্যা 2 রকম সমস্যা হতে পারে। যেমন উনি হয়তো সঠিক মাত্রায় ব্যবহার করলেন না, কম মাত্রায় ব্যবহার করলেন। হয়তো খাওয়ার কথা ছিল 2 চামচ করে, উনি খাওয়ালেন আধা চামচ করে। হয়তো চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন 7 দিনের, উনি হয়তো বাচ্চা ভালো হয়ে গেল, উনি 3 দিনে বন্ধ করে দিলেন। সেক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, পরবর্তীতে আর এই অ্যান্টিবায়োটিক হয়তো কাজ করবে না, এটি একটা। আরেকটা হতে পারে যে রোগের রিকারেন্স দেখা দিতে পারে, হয়তো বা 3 দিনে হয়তো কমে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেলো অ্যান্টিবায়োটিক বন্ধ করার পরে 2 দিন 4 দিন পরে রোগটি আবার পুনরায় দেখা দিতে পারে। এটি গেল একদিক। আরেকটা দিক হতে পারে সেটা হচ্ছে অধিক মাত্রায় অ্যান্টিবায়োটিক। হয়তো ডাক্তার সাহেব যেটা প্রেসক্রাইব করেছেন 1 চামচ করে দিনে 3 বার, উনি হয়তো এটা 1.5 চামচ করে 4 বার খাওয়াচ্ছেন। এতে দেখা যায় কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে অ্যান্টিবায়োটিক থেকে, সেগুলো দেখা দিতে পারে। তো এর জন্য কিন্তু শিশু উল্টা আরও বেশি সাফার করতে পারে। তার মানে বেশি বা কম
দুটোই ক্ষতিকর এবং যে অ্যান্টিবায়োটিক যতদিন খাওয়ানোর কথা ততদিন পূর্ণ মাত্রায় খাওয়াতে হবে, না হলে ক্ষতি হবে। অবশ্যই। তো এই যে এই ক্ষতিটা জানার পরেও কিংবা অনেকে না জেনেই মিসইউজ বা রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক যে কথাটা আছে সেটা মানা হচ্ছে না, অ্যাবিউজ হচ্ছে, এটা রোধ করার জন্য আপনার পরামর্শ? রোধ করার জন্য পরামর্শ, এটা ফার্স্টে বলতে হবে যে আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, শুধু চিকিৎসকদের মধ্যে না, শুধু জনগণের মধ্যে না, এটা আমাদের সবার মধ্যে। যেমন প্রথম অবস্থায় বলবো যে অভিভাবকদেরকে আরও বেশি সচেতন হতে হবে, তাদেরকে ডাক্তারের প্রতি একটা ট্রাস্ট আনতে হবে। যখন উনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যেভাবে বলবেন এটা ওনাকে ফলো করতে হবে। এটি একটি গেল। আরটি গেল আপনার চিকিৎসকদের ক্ষেত্রে আমাদের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করি, আমাদের সব চিকিৎসকরা তাদের ক্লিনিক্যাল জাজমেন্ট দিয়ে সঠিক অ্যান্টিবায়োটিকটা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই কথা সত্যি যে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা অনেক চিকিৎসক চেষ্টা করে থাকেন অনেক সময় রোগীদের পীড়াপিড়িতে, অনেক সময় রোগীরাও কিন্তু আমাদের চেম্বারে এসে অনেক সময় পীড়াপিড়ি করেন যে যাতে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বাচ্চার হয়তো পরীক্ষা আছে, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। সেই জন্য কিন্তু অনেক চিকিৎসক এই রোগীদের চাপের কাছে নতি স্বীকার করে হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন, অথবা একটু তাড়াতাড়ি ভালো করার জন্য, বা উনি হয়তো নিজের নাম, অনেক সময়, সবসময় বলছি না, 2-1 ক্ষেত্রে হয়তোবা হতে পারে, এরকম একটা না হয় ভালো, আমরা সেটাই আশা করব। এটি একটি। আরেকটি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের কালচার সেন্সিটিভিটি, আপনি যেটা বলছেন ঠিকই আছে, এটা মোটামুটি এখন সারা বাংলাদেশে অ্যাভেলেবল। তারপরে প্রত্যন্ত অঞ্চলে বিশ্বাসযোগ্য মাত্রায় ভালো ল্যাবরেটরি ফ্যাসিলিটি কিন্তু সব জায়গাতে নেই, যার জন্য সেটিও বাড়াতে হবে। সেটি অবশ্যই বাড়ানো দরকার। সরকারের পক্ষ থেকে, আপনার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একটা আইন তৈরি করা, এবং এই আইনটা যাতে সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা এটি তদারকি নিশ্চিত করতে হবে। তাহলে আমরা এই সমস্যা থেকে মুক্ত হতে পারবো। অবশ্যই মুক্ত হতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং কোন কোন ক্ষেত্রে অপব্যবহার এবং তার ঝুঁকি কি, সে বিষয়ে একটি প্রয়োজনীয় আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। মডিফাইড ক্যাট পোস্টকে আমরা যেটাকে আমরা যারা ইয়োগা যারা করি তাদের কাছে ক্যাট পোজ ইজ এ ভেরি কমন থিং, কিন্তু এই জিনিসটা আমরা একটু মডিফাইড করেছি এই কারণে ফর দ্য বেনিফিট অফ দ্য লোয়ার ব্যাক। এটা আমরা কিছুটা স্ট্রেচিং মুভমেন্টও রাখবো, ফ্রন্ট বেন্ডিংও রাখবো, নট আসলে ফ্রন্ট বেন্ডিং না, স্ট্রেচড আউট বইটা করার পরে আপনি ফ্রন্ট বেন্ডিং পোস্চারে আপনি চলে যাবেন। যেখানে জিনিসটা হবে, ইট ইজ ভেরি গুড ফর দ্য ফ্লেক্সিবিলিটি অফ দ্য লোয়ার ব্যাক। তো এর আগে আমরা যখন করেছিলাম আমরা ওই স্পাইনটাকে আমরা কীভাবে স্ট্রঙ্গার করতে হবে সেটা আমরা করেছি, আর এটার সাথে আমরা করছি হাউ টু মেক ইট অ্যাজয়েল, ফ্লেক্সিবিলিটি। কারণ আমরা যেটা বলি ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। যদি খুব স্ট্রং হন অথবা যদি খুব বেশি ফ্লেক্সিবল হন, তার মানে কি হয়, ইউ আর নট ব্যালেন্স। আমাদের যে জিনিসটা করতে হবে, ইউ হ্যাভ টু বি স্ট্রঙ্গার অ্যান্ড ফ্লেক্সিবল, তাহলে ওই জায়গাটা মেনটেন করতে পারবেন এবং ওই জায়গাটা হেলদি হবে। যেহেতু আমরা লোয়ার ব্যাকটাকে আমরা ফোকাস করছি, যে লোয়ার ব্যাকটাকে কীভাবে স্ট্রঙ্গার এবং ফ্লেক্সিবল করা যায়, এই জন্য আমরা প্রপারলি কিছু মুভমেন্ট অথবা সিকোয়েন্সের মাধ্যমে আমরা চেষ্টা করছি জিনিসটাকে স্ট্রং করার জন্য এবং ফ্লেক্সিবল করার জন্য। এখন দেখুন আমরা কীভাবে এইটা করবো, পোস্টারটা করবো। ওকে, রেডি? ওকে, সেম। কিন্তু এটা কি আমরা যেটা বলছি সামনে, হি উইল গো ফ্রন্ট লিটল বিট, বুক ডাউন পজিশনে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু থাইটা ফ্লোর থেকে 90 ডিগ্রি থাকবে। যদি বেশি চলে যায় তাহলে যে জিনিসটা হবে, ইট উইল বিকাম এ মাস্কুলার মুভমেন্ট। আর এটা হচ্ছে ফোকাসিং অন দ্য লোয়ার ব্যাক এখানে, কারণ এখানে একটা গোল একটা গর্তের মতো তাকে সৃষ্টি করতে করতে হবে থ্রু দিস পোস্টার, থ্রু দ্য পোস্টার অফ দ্য হেড অ্যান্ড দ্য হিপস। ওকে, এখানে হচ্ছে ব্রিথ ইন অবস্থায়। এখন যেটা হবে ব্রিথ আউট, গো। Yes, এখন যেটা করছে, হি স্ট্রেচিং হিমসেলফ আউট, স্ট্রেচিং দ্য হিপস অ্যান্ড দ্য লোয়ার ব্যাক, আপার ব্যাক, এভরিথিং, রিল্যাক্সিং দ্য বডি, এবং পোস্টারটা চলে আসলো ফ্রন্ট বেন্ডিং। বেসিক্যালি ইটস নট এ বেন্ডিং, ইটস নট বেন্ডিং ফ্রন্ট ওয়াইজ, এটা হচ্ছে ওর বডিটাকে যে পিছন দিকে নিয়ে যাচ্ছে, তাহলে অটোমেটিকলি দিস উইল বি দ্য পোস্টার, যেটা আমরা বলি বেবি পোস্টার। ওকে, রেডি, গো এগেইন। ওকে, ব্রিথ ইন, ব্রিথ আউট, breathe in, breathe out. This is a very good exercise for the relieving all the tension from the lower back and as well as also the upper back. আপনি যদি কোনো কারণে লোয়ার ব্যাকে কোনো অনেক সময় টেন্স থাকে, অনেকক্ষণ বসে থাকার পরে অথবা কাজ করার পর অথবা হাঁটাহাঁটি করার পরে, আপনি যদি সিম্পল মুভমেন্টটাও করেন, ইউ উইল বিকাম মোর রিল্যাক্সড। ওকে, রেডি, গো এগেইন। ওকে, ব্রিথ আউট। ইয়েস, খেয়াল করবেন যে ফ্রন্ট বেন্ডিং যে মুভমেন্টগুলো আমরা দিচ্ছি, এটা আমরা সব হাই ইম্প্যাক্ট দিচ্ছি না, লো ইম্প্যাক্ট। কারণ লোয়ার ব্যাক ইঞ্জুরিতে
ফ্রন্ট বেন্ডিং কোনো মুভমেন্ট যদি ডাইনামিক হয় অথবা খুব হার্ড কোর ফ্রন্ট বেন্ডিং হয় তাহলে লোয়ার ব্যাক ইনজুরি বেড়ে যাবে এবং যাদের নেও অনেক সময় দেখা যায় তারা ইনজুর্ড হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের বডি স্পাইন সামনে ঝুঁকতে হবে, পিছন দিকে ঝুঁকতে হবে, সাইডও বাঁকাতে হবে, এই জন্য প্রত্যেকটা দিক যাতে সে অ্যাজাইল থাকে এই জন্য আমরা কিছুটা ম্যানিপুলেট করছি মুভমেন্টটা, ম্যানিপুলেট করে ওই স্পাইনটাকে ওই ধরনের ফিটনেস অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছি। শীতকালে গোসলের জন্য আমরা অনেকেই গরম পানি করে সেটা রাখি। এই গরম পানি শরীরের উপরে হঠাৎ করে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কি? চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। গরম পানি দিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে গরম পানিতে পুড়ে যাওয়া, হ্যাঁ, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি স্ক্যাল্প বার্ন। বার্ন দুই রকম হতে পারে, একটা হচ্ছে ফ্লেমেবল বার্ন, একটা হচ্ছে পানি বা লিকুইড দিয়ে হতে পারে, সেটাকে আমরা বলি স্ক্যাল্প বার্ন। সেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয় বাসা বাড়িতে শিশুরা বা বাচ্চারা, বিভিন্ন অসাবধানতার কারণে বা কোনো জায়গায় গরম কিছু রাখা আছে সেটাতে হাত পড়ে গেল, বা গরম পানির পাতিল সেটা পড়ে গেল, বা বাচ্চারা দৌড়াদৌড়ি খেলার সময় অ্যাক্সিডেন্টাল ইভেন চায়ের কাপ পড়ে গিয়ে, বা বিভিন্ন কারণে এটা হতে পারে। তো বাচ্চারাই বেশি আক্রান্ত হয়, বড়রাও হন। তবে বাচ্চাদের ক্ষেত্রে যেটা করতে হবে, সবার প্রথমে বিভিন্ন ধরনের অপচিকিৎসার প্রচলন আছে, যেমন কেউ ডিম দেন, কেউ ছাই ঘষেন, বা পুড়ে যাওয়ার জায়গায় কেউ নারিকেল তেল দেন, পেস্ট দেন। এগুলি একেবারেই করা যাবে না, কারণ এগুলিতে লাভ তো হবেই না, বরঞ্চ বাচ্চার অনেক ক্ষতি হবে, বা যেই বাচ্চা না যেই যারই পড়ুক না কেন তার অনেক ক্ষতি হবে। তো সেটা একেবারেই করা যাবে না। সেই ক্ষেত্রে সর্বপ্রথম করণীয় যেটা, সেটা হচ্ছে রানিং ট্যাপ ওয়াটার বা ঠান্ডা পানিতে 15 থেকে 20 মিনিট জায়গাটা ধুতে হবে, পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে বরফও দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট জায়গাটা ধুতে হবে। এরপরে প্রাথমিকভাবে আমরা যেটা করতে পারি, বাজারে বিভিন্ন ধরনের সিলভার সালাজিন মলম বা অয়েনমেন্ট পাওয়া যায় বিভিন্ন নামে, যেমন সিল্কিন, বার্না, এগুলো আমরা দিতে পারবো। এবং সাথে সাথে আমরা নিকটস্থ হাসপাতালে রোগীকে নিয়ে যেতে হবে, কারণ বার্নের চিকিৎসা অনেক ধাপ আছে, এগুলো সম্পন্ন করার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শীতের বাতাসে প্রচুর অ্যালার্জির উপাদান থাকায় এই সময় অ্যালার্জিজনিত স্বাস্থ্য সমস্যা বেড়ে যায়। তাই এসব সমস্যা এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্ব যা দিয়ে সাজানো হয়েছে, ডায়াবেটিস দু রকমের, একটা টাইপ 1, টাইপ 2, যেটা জুভেনাইল ডায়াবেটিস বাচ্চাদের বেশিরভাগই হয়, আর যেটা নাকি ওটা হলো আপনার ইনসুলিন ডিপেন্ডেন্ট। আর যেটা টাইপ 2 সেটা অ্যাডাল্টদের হয়, এবং অনেক সময় আমরা দেখি যে একটু ইয়াং অ্যাডাল্টদেরও হয়। তো ওটার মধ্যে হলো আপনার ইনসুলিন ডিপেন্ডেন্ট না, মেডিসিন দিয়ে লাইফস্টাইল চেঞ্জ করে চিকিৎসা করা যায়, তবে ইনসুলিনেরও অনেক সময় দরকার হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।